হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড, যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল একের পর এক ফাঁসি হচ্ছিল, খালেদা জিয়ার সামনে থেকে দীর্ঘ 14 বছরে একটা বালু ট্রাক সরাইতে পারে না হাসিনা, একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই। শাটডাউন কর্মসূচিটা আমার মনে হয় জাতি বিরক্ত, এটার আর ছাড়া পাওয়া বাংলাদেশে খুব কঠিন হবে, বিকল্প কোনো ব্যবস্থা থাকতে হবে। আর দ্বিতীয়ত আওয়ামী লীগ তো প্রকাশ্য রাজনীতি করছে না, সরকারেরও নিশ্চয়ই এমন প্রস্তুতি ছিল যে এটা প্রতিরোধ করার, সেটারও একটা প্রভাব থাকতে পারে। তো এই কারণে আমার মনে হয় যেন যে কর্মসূচির কথা বললেন আপনি, সেটা অত ওইভাবে সারা দেশে হয়নি, কোথাও কোথাও তো হয়েছে বিক্ষিপ্তভাবে, সেটাকে কিন্তু আবার মানদণ্ড হিসাবে ধরে যাওয়ার মতো আমি দেখছি না, এই কারণেই। আর আপনি যে বলছেন এটা, আপনার পরের কোয়েশ্চেনটা কি ছিল? একই প্রশ্ন যে আমরা দেখেছি 13 নভেম্বর যখন ঘোষণার কথা আসে, রায়ের তারিখ ঘোষণা, তার আগে থেকে আমরা দেখেছি শাটডাউন হয়েছে, একেবারে হয়নি এমন না। রাস্তাঘাটে গাড়ি কম ছিল, যানবাহন কম ছিল, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু 17 নভেম্বর রায়ের পর আমরা দেখলাম না আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কর্মসূচি বা কোনো উপস্থিতি দেখলাম না। 17 তারিখ যেটা, 13 তারিখ যেটা ছিল সেটা হচ্ছে তারা সারা দেশ থেকে আহ্বান করেছে ঢাকায় আসার জন্য। এখন তো তারা আহ্বান করেনি যে ঢাকায় আসো এবং আন্দোলন করো। আমার যতদূর ধারণা তারা ঢাকায় যারা এসেছিল তারা চলে গেছে, আর অনেকের তো গ্রেপ্তারও করেছে, ওই দিনের কর্মসূচিতে অনেকে গ্রেপ্তার করেছে। তো এমন অবস্থায় তাদের নেতা কর্মীরা তো বেশিরভাগই পলাতক অবস্থায় আছে, তো এই অবস্থায় তারা আর কি করবে? আমার মনে হয় সেই কারণেই এটাতে তেমন প্রভাব পড়ছে না। 17 তারিখ যেভাবে ছিল, 13 তারিখ যেভাবে ছিল সেটা এখন নাই। আর কালকে তো কিছুটা সরকার নিজেই করেছে মনে হয়, এবং 13 তারিখও সরকারই করেছে, সরকারের দলেরই অধিকাংশ লোকজন, মানে সরকার সমর্থকরাই অধিকাংশ রাজপথে ছিল। তো সরকার হয়তো বুঝেছে যে সরকার আসলে আমরা কেন সবল করে দেব। তারপরেও 32 নম্বর আক্রমণ করতে গিয়ে যে কাহিনী ঘটেছে, যে রাত, মানে সেই রাত পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে, সেই প্রসঙ্গটা নিয়ে আসবো আনিস আলমগীর। আমি আরেকটা প্রশ্ন আপনার সাথে করতে চাই, সেটা হলো নেতাকর্মীদের মনে কি এই অবজারভেশন এসেছে কিনা যে যারা বিদেশে পালিয়ে গেছে তারা খুব আরামে আছে, আয়েসে আছে, কিন্তু আমরা আন্দোলন করতে গিয়ে কেন আমরা জেলের ঘানি টানবো, সেই কারণেই কিনা আবার রাস্তায় নামছে না, এরকম নাকি বিষয়টা? কোনো আমার মনে হয় না, কারণ যারা রাজনীতি করে এরা অধিকাংশই অন্ধ ধরনের থাকে। সেই উপলব্ধি যদি আসলে তো ভালো। ভাই, আপনারা একটা আন্দোলন কর্মসূচি দিয়ে দেশের বাইরে বসে আছেন আরামে, আর আমরা এখানে আন্দোলন করবো, আমরা জেলে যাব, আমরা কেন এই দায়িত্ব নিতে যাব? এটা যদি হয়ে থাকে, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি এরকম একটা শুভবুদ্ধি থাকে তাহলে তো ভালো, কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীগুলো তো তা না, এগুলো অন্ধ জঙ্গি আচরণ করে, কোনো বিবেক বোধ বুদ্ধি ছাড়া ওরা একজনের পক্ষে নামে, সেখানে ন্যায় অন্যায় কি তারা দেখে না। এটা তো আমাদের দীর্ঘদিন থেকে দেখে এসেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম বোধ থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না। তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি এমন লোক খুবই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না। তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তারাও উই ডোন্ট কেয়ার, এবং তারা ওই পদ্ধতিতেই আছে। তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না, তারা এই আইডিওলজিতেই আছে। তাকে পাত্তাই দিচ্ছেন এরা এটাকে? কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায়, যে যারা বিবাদী, হ্যাঁ, তারাও হেভি খুশি রায়ে, আর বাদী পক্ষ যারা, তারাও খুশি, তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে। বিবাদী পক্ষ নারাজ না, বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার, এবং তারপরে আর কে আছে, আর বাকি যারা আছে, রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল একজন, হ্যাঁ, তো এই দুই পক্ষই দেখি যে তাদের কারো কিছু আসে যায় না। নারাজ বলেছেন যে যদি এই রায়ে তিনি নারাজ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে, তারা জিতেছে, তাদের পক্ষে রায় এসেছে, এবং বিবাদী পক্ষ যিনি আছেন, যার কথা বলতেছিলেন আপনি, আমির হোসেন, উনিও মানে হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন, হেসে বক্তব্য দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে উনারও কোনো দুঃখ নেই। আমি বলছি যে ইয়েদের কথা, আওয়ামী সমর্থকদের কথা, তারাও যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধোদয় না, তাতে কিছু আসে যায় না। তারা জানে এটা একটা ফার্সিক্যাল, তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায়,
এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে, যখন ক্ষমতা বদল হবে, তখন এগুলো চলে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে, একটু যেতে চাই আমি আবহাওয়া রাজ্জাকি। আবহাওয়া রাজ্জাকি, আমরা, আপনার নিশ্চয়ই মনে আছে 2013 সালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসির রায়ের সময় আমরা দেখেছি রাস্তা অবরোধ, গাছ কেটে একবারে বিচ্ছিন্ন করে দেওয়া। বিশেষ করে যদি আমি চট্টগ্রাম কক্সবাজারের কথা বলি, সাতক্ষীরার কথা বলি, সেখানে এই ফাঁসির রায়ের পরে যে বিক্ষোভ, সে বিক্ষোভে প্রায় জামাত দাবি করে 200 মানুষ তারা মারা গেছে, যদিও অনেকে বলছেন শতাধিক মানুষ মারা গেছেন। মারা গেছে নাকি মারছে নাকি মারা গেছে আন্দোলনে, মিছিলে, পুলিশের গুলিতে, যেভাবে হোক মারা গেছেন তারা বলছেন। কিন্তু এই দেশের একটা বৃহৎ দলের একজন প্রধান, তার ফাঁসির রায়ে কোনো প্রতিক্রিয়া দেখছেন না, এটা কিভাবে হয়? মানে একটা রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়ছে নাকি আসলে প্রভাব পড়ে নাই? আসলে রাজনীতির প্রভাবটা আমরা একটু পরে আসি। রাজনীতির ভিতরে তো অবশ্যই এটার প্রভাব পড়বে। আর যে জননেত্রী বলেন ওনাকে, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এগুলো আমরা বললে আবার অনেকে কমেন্ট করে সাবেক প্রধানমন্ত্রী বলেন কেন। ইনফ্যাক্ট আমি শ্রদ্ধা থেকে কাউকে ইয়ে করতে চাই না। প্রধানমন্ত্রী ছিলেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি এইটুক সম্মান পাবেন। বেগম খালেদা জিয়ার আমি খালেদা খালেদা বলতেও রাজি না, এটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যাকশন, এটা আপনি যদি শেখ হাসিনার বেলায় আসেন, আপনি সিম্পলি দেখবেন থার্ড ল অফ নিউটন বলতে পারেন, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবং আপনি ওই যে জামাতের যে কথাটা বললেন, ওই সময় দেলোয়ার হোসেন সাঈদীর যে রাস্তায় যে শত শত লোক নেমেছে বা হাজার হাজার লোক, পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে। পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, ওই সময়ের যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত, তো মৃত্যুদণ্ড হয়েই গেল, কিন্তু তার ভিতরে যিনি ছিলেন সে কিন্তু সময়ের ব্যবধানে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এসে খালাস পেয়ে গেলেন। তাতে একটা প্রশ্ন ন্যাচারালি এসে যায় যে তাহলে ওই বিচারগুলো কেমন ছিল। আজকে যেমন এই বিচারটা নিয়ে ক্যাঙ্গারু বিচার করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু ওই যে বিচারটা হয়েছিল ওই সময়, তার একজন আসামি কিন্তু খালাস পেয়েছেন। এবং এই খালাস পেয়েছেন যে বিচারকরা আলটিমেটলি যারা ছিলেন ওই সময়ের বিচারকরাই হয়তো আস্তে আস্তে উপর দিকে এসে অ্যাপিলেট ডিভিশনে বসছেন। এটার মানে হচ্ছে যে, মানে স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে ওই বিচারটা নিয়ে আপনার একটা স্বচ্ছতা প্রশ্ন আনতে পারেন। কিন্তু যদি আজকের এই বিচারটা আনেন, আজকের বিচারটা কতগুলো বিষয় আছে খুব ভাইটাল। যেমন যে সমস্ত মামলা, যেমন শেখ হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই, বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে। আইজিপিকে হুকুমটা দিল কে? সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে। তো সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো থানার ওসিকে হুকুম দেবে না, ন্যাচারালি এটা আইজিপির কাছে আসবে। সেই হিসেবে বিচারটা করার ক্ষেত্রে রাজসাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেদিক থেকে একটা বিষয়। আর একটা হলো ইউএনের যে রিপোর্ট, এই ইউএন রিপোর্টটাকে সে আবার করোবরেট করছে, মানে সমর্থন করা। মানে এগুলো বিচারের দিক থেকে মোটামুটি আমি বলবো, আমি তো আর ভিতরে লয়ার ছিলাম না, তো মোটামুটি স্বচ্ছ বলে। এখন ন্যাচারালি উল্টা দিকের যিনি লয়ার আছেন, উনি যে বলছেন সঠিক বিচার হয় নাই, আপিল করলে খালাস হবে, আমি একমত, উনি বলতেই পারেন। আর এটা আপিল করার জন্য স্কোপ হইলেও ওনাকে এসে আপিল করতে হবে উইদিন 30 days। এখন আসলে আপনার প্রতিক্রিয়াটা যদি আপনি লক্ষ্য করেন, 13 তারিখ কিন্তু একটা ডেট দিয়েছিল কি, রায় কবে দিবে সেইটা নির্ধারণ করার জন্য। তার মানে কি, আমার কাছে মনে হচ্ছে যে আদালত বলেন, সরকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার তারা ওদের একটা টেস্ট কেস করছেন যে 13 তারিখ আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয়। এবং এই 13 তারিখ দেখার পর কিন্তু ওই দিন যদি খুব ভালো ব্যাপক প্রতিক্রিয়া হইতো, কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শর্তই হইল ভাঙচুর, জ্বালাও পোড়াও, আর কোনো কথা নাই। ভাঙচুর, জ্বালাও পোড়াও ম্যান্ডেটরি। আমি সভ্য জগতের কথা আমি দেখি নাই, পৃথিবীর বহু দেশ, ইয়েবাইও দেখছেন, আনিস আলমগীরও দেখছে, যে একটা প্লাকার্ড লাগায় এক জায়গায় রাইখে আসে, ব্যাস ওখান থেকে তুলে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখে তার উপরে। কিন্তু আমাদের দেশে এইটা 13 তারিখ যখন ব্যাপকতা লাভ করেনি, 17 তারিখ ডেট দিয়ে দিছে। ওই দিন যদি ব্যাপকতা লাভ করতো তাহলে হয়তো ডেটটা আর একটু পিছাইতেও পারতো। সুতরাং প্রতিক্রিয়ার দিক থেকে আপনি এটা খুব ভালো প্রতিক্রিয়া হয় নাই, যেটা ভাঙচুর যেটা বলার। এবং এক্ষেত্রে মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, 16টা বছর শাসন করছেন। আজকে দেখলাম একটা পত্রিকা আসছে, আমার দেশ পত্রিকায়, 230 বছরের ইতিহাসে উনি দ্বিতীয় মহিলা সরকার প্রধান যার মৃত্যুদণ্ড হলো। এখন আপনি আসেন কি মানে প্রতিক্রিয়াটা, এখানে মনে করেন সবার আগে ডিমোরালাইজড হয়ে গেছে স্বয়ং শেখ হাসিনা। কারণ কোথাও তার, আমি একটা প্রশ্ন করছি, আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে মন্ত্রী বা এমপি যারাই ছিলেন, কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে হয়েছে, নির্বাচিত হয়ে এসছেন আওয়ামী লীগের, তাদের তো আমরা অনেক বক্তব্য শুনতাম, শেখ হাসিনার গায়ে আঁচড় পড়লে আমরা একেবারে জীবন দিয়ে দিব, এই করব, ওই করব, অনেক কিছু করবো। কিন্তু দলীয় প্রধানের একজনের একটা রায়
সেই রায়ের প্রতিক্রিয়ায় তেমন কোনো না আসা, প্রতিক্রিয়া না আসাটাকে আপনি কিভাবে দেখছেন? আমার প্রশ্নটা ওই জায়গায়। প্রশ্নটা হলো এই জন্য যে একটা কথিত কথা আছে না, যে বালুর ট্রাক সরাইতে পারে নাই বেগম খালেদা জিয়ার জি। সামনে থেকে দীর্ঘ 14 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। একইভাবে যদি আপনি দেখেন যে শেখ হাসিনা যে পরিমাণ, আনিস আলমগীর অনেক জায়গায় বলছে 2 কোটি কর্মী আছে, অনেকে বলছে অনেক কর্মী আছে, এবং ইউনূস সরকার এমন একটা সরকার, আমি একেবারে মোটামুটি আমার দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন তাকে কোঅপারেট করে না, একান্ত যেটুক না পারতে সেটুক করে। রাজনীতিবিদরা তেমন কোনো মানে কোঅপারেশন তাকে করে নাই। তা সত্ত্বেও, এবং আপনি নিশ্চিত থাকেন বিনা বিচারে হত্যা নাই, আয়নাঘর নাই, ক্রস ফায়ার নাই, এটা নিশ্চিত হওয়ার পরেও কর্মীরা যখন বের হইতে পারে নাই, এটার মানে হচ্ছে নাম্বার ওয়ান, তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। মোরাল কারেজ এমন একটা জিনিস, ওই আমাদের সাথে অনেক লোকেরই তো কথা হয়, আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন, কথা হয় মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। এবং যে জিনিসটা ভাবছিল যে এই বোধহয় চলে গেল, ইউনূস সরে গেল, এই বোধহয় নির্বাচন চলে আসলো, এবং নির্বাচন হলে কারা সরকারে আসবে সেটা তারা জানতো, সেই সরকার আসলে যে তাদের জন্য সহায়ক হইতো ইতিমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু দিনে দিনে যাইতে যেতে হঠাৎ দণ্ডটা যখন হয়েই গেল, একেবারে দাপাস করে তারা ডিমোরালাইজড হয়ে গেছে। এখন মানসিক বল তাদের প্রতিদিন কমতে থাকবে, আমি আপনাকে বলছি। বাড়ার কোনো স্কোপ নাই, কারণ আপনি এই সুযোগে যখন কিছু করতে পারেন নাই, দেয়ার ইজ নো চান্স। এক নম্বর, এই যে সে ডিমোরালাইজড হয়ে গেছে, এবং সে ডিমোরালাইজ হওয়ার কারণে এখানে বর্তমানে গত 17 মাসে আমরা যাদের বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত রাজনৈতিক দলের দেখছি যে তার পক্ষপাতিত্ব করতে চায়, রাষ্ট্রপতি অপসারণ হয় না, এইসব বিষয়গুলো যদি সব আপনি নিয়ে মিলান, আবার আমি এটা আলোচনা করছি, কেউ কেউ বলছে ইনক্লুসিভ নির্বাচন, ইয়েস ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ সহ, এই বলাটা অপরাধ না। কিন্তু আপনি যদি চক্ষু বন্ধ করে ভাবেন, তাহলে কি হয়, এই জুলাই এই কেলেঙ্কারির সময় আপনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন, এটা কিছুটা মনে হয় না যে ওই যে যেহেতু সরকার বলছে রায় না হওয়া পর্যন্ত নির্বাচন কি কার্যক্রম স্থগিত থাকবে, তখনই তো মনে হয় তারা জুলাই চেতনার বিরুদ্ধে যাচ্ছে। এইরকম যারা করতেছেন তারাও ডিমোরালাইজড হবে, বিকজ এমন একটা জায়গায় এখন এই আওয়ামী লীগকে নিয়ে কেউ নির্বাচনে আনতে চাচ্ছে কিনা এরকম কিন্তু এমন কথা আসছে, ইনক্লুসিভ নির্বাচন চাই কিংবা বন্ধ ব্যান্ড করাটা, আমি ব্যান্ড করার পক্ষে বিপক্ষে বলছি না যে আমরা ব্যান্ড করবো কেন, জনগণের ব্যাপার, সরকারের ব্যাপার, সেটাই বলছি। এই কারণে বলছি ডিমোরালাইজড হয়ে গেছে, এবং এই ডিমোরালাইজের সাইড এফেক্ট কি জানেন? এখানে আমার প্রশ্ন হচ্ছে কারণটা কি? আমার প্রশ্ন ছিল এটা যে কারণটা কি, তারা যারা বিদেশে বসে আরাম করছেন, নেতাকর্মীরা কারাবন্দী হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, সেই কারণে ডিমোরালাইজ হচ্ছে। না, সেই কারণটা তো এখন অ্যাড হবে। এতদিন মনে করেন একটা হোপ ছিল, আমার নেত্রী আছে, কেউ কিছু করতে পারবে না, যখন এটা হয়ে গেছে তখন এখন এই নানান কোশ্চেন আসবে, হাউ লং আমরা সাফার করব। কারণ এখানে যারা আটকা পড়ছে তাদের কাছ থেকে টাকা XYZরা নিয়ে তাদেরকে কিছু সেভ করছে, থাক আমরা দেখবো, ওখান থেকে তারা টাকা হারাইছে, এখন তারা ডিমোরালাইজ হয়ে গেছে, আমাদের আর হোপ নাই। শুধু তাই না, এই মৃত্যুদণ্ড হওয়ায় তার আশেপাশে অন্য দেশে তার সারাউন্ডিং যারা আছে তারাও এখন ডিমোরালাইজড হয়ে যাবে, এবং তারা চিন্তা করবে এই যে এখান থেকে সরে যাব কিনা, কারণ নিরাপত্তার অভাব বোধ করবে সবাই। সেই জায়গাটা একটু আসবো আপনার কাছে, আমি একটু আনিস আলমগীরের কাছে আবার একটু যেতে চাই। আনিস আলমগীর, অ্যাডভোকেট আবহিনা রাজাকে একটু করে বলার চেষ্টা করেছেন যে বিএনপির বিরোধী যারা, তাদের পক্ষ থেকে বারবার একটি কথাই বলা হতো যে তোমরা এমন নেতাকর্মী যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারোনি, কিংবা তোমরা মিছিল করে তোমরা কারাগারে দিয়ে এসছো বেগম খালেদা জিয়াকে। এই বয়ানটা এবার শেখ হাসিনার বিরুদ্ধেও ওঠার সুযোগ আছে, হলো কিনা যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে? না, আমি সেটা মনে করছি না, কারণ রাজ্জাকি সাহেব যে বারবার বলছে ডিমোরালাইজড হয়ে গেল, তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে, কেন এটাকে ডিমোরালাইজড ওনার মনে হচ্ছে। এটা ডিমোরালাইজের কোনো ঘটনা না। আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন, সেই সময় প্রতিক্রিয়া কী ছিল? তেমন কিছু তো হয়নি। খালেদা জিয়া জেলে নিয়ে গেছে না, সাজা দিয়ে দিচ্ছে না, কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই? কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন, খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে, তাদের মধ্যে সেই মনোবল আছে। কিছু হয়নি মানে তাকে 2 বছর জেলে রাখা কিছু হয়নি? হয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিক, আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন? তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত, তাদের উপর কি না হয়েছে, ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে। সেই পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া, নয় গুম হওয়া, এরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিতেও তারা যেটুকু করার সেটুকু করেছে, কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ? না, করে না, কিন্তু তারা সেটার প্রয়োজন মনে করে না। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা করেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না, কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল,
জামাতের আমল বলতে জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল আচ্ছা। যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল, আরেকটা ছিল সরকার পতন ঘটানো, যে মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখি নাই তো আমরা ভাই। মানে কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না, তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো। এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল, কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে তেরোর যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না, কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না, ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে, কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়। সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ আমরা এটা দেখেছি। ভারত কি বলছে আমরা দিব না, দিচ্ছি কিসে বলেন নোটেড, তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করছে এখন, বা কালকে যাবেন কালকে। তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না, কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই কারণে এটা হচ্ছিল না। একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যদি